দেখলে অন্যরকম লাগে, এত সুন্দর কারুকাজ করে তারা ভবনগুলো বানিয়েছে। কষ্টি পাথর কিন্তু বুঝতে পারছেন, সেই মূল্যবান পাথর। রাঁধুনি মাজনি জুগার কীর্তনিয়া ঠাকুর ব্যাগার সব থাকতো এখানে। অনেকটা ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে। মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে। পুঠিয়া রাজবাড়ি রাজাগণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য অবকাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন, যা আজও কালের সাক্ষী হিসেবে টিকে আছে। পুঠিয়ায় অবস্থিত অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত আছে। এখানকার পুরা কীর্তির মধ্যে 5 আনি রাজবাড়ি বা পুঠিয়া রাজবাড়ি, 4 আনি রাজবাড়ি ও 13টি মন্দির রয়েছে। পুঠিয়ার প্রত্ন নিদর্শনের মধ্যে 14টি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরা কীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে কত সালে কে নির্মাণ করেছেন তা পাথরের মধ্যে খুব সুন্দর করে খোদাই করে লেখা। ঢোকার সময় দেখা যায় এমন একটি ম্যাপ, যার মধ্যে আশেপাশে কোন জায়গায় কি আছে সবকিছুই দেওয়া আছে। রাজশাহী জেলা সংরক্ষিত যা কিছু আছে সবকিছু আপনারা এখানে দেখতে পাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়ি, এই পিছন সাইডটা হলো পুঠিয়া রাজবাড়ি, বিশাল বড় রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে যা কিছু আছে সব কিছুই আমরা দেখেছি, এবং কি পেছনের রানীর বাড়ি, এরপরে মন্দির, এই পাশেও মন্দির আছে, ওই পাশেও মন্দির আছে, এবং কি আমাদের সামনেও অনেকগুলো মন্দির আছে। তো এই রাজবাড়ির অনেক ইতিহাস আছে, একে একে সবগুলো ইতিহাসই আমরা জানবো। একটা জিনিস আমরা যেটুকু জেনেছি যে রাজশাহী বিভাগে নাকি প্রচুর পরিমাণে রাজা বাদশাহ এমন অনেক কিছুই ছিল। সেই তুলনায় মানে এদিকে অনেক কিছুই আছে, আমরা সব মিলিয়ে মোটামুটি কমার বেশি দেখেছি, এবং কি সামনের দিকে আরও দেখব। আপনারা যদি কখনো সুযোগ পান, সময় পান, ঘুরতে চলে আসবেন। ঘুরতে আসলে এই জিনিসগুলো দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুরনো ইতিহাস, ঐতিহ্য সব কিছুই জানতে পারবেন। সিঁড়ি বেয়ে দোতলা ওঠার পর দেখা যায় একটা বড় রুমের মধ্যে এখানকার আশেপাশের যত সুন্দর সুন্দর বড় স্থাপনাগুলো আছে সেগুলোর ছবি তারা প্রদর্শন করেছেন। দর্শক, আমরা আসছি পুঠিয়া রাজবাড়ি। সেই রাজবাড়ির ভেতরের অংশ আমরা ঢুকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কী কী আছে সব মিলে আমরা এখন দেখব, চলুন। রুমটি থেকে বের হওয়ার পরে দেখা মিলে কত বিশাল বড় একটি ব্যালকনি। সেই ব্যালকনি থেকে একটি মাঠ দেখা যায় অনেক বড়, এবং অনেক মন্দির, এবং খুব সুন্দরভাবেই পুরো রাজবাড়িটি দেখা যায়। এই একটা মন্দির, সামনে দূরে আরেকটি মন্দির আছে, আর পাশে পুরনো কিছু বাড়িও আছে। দেখা যায় যে এদিকে অনেক পুরনো কিছু বাড়িও দেখা যাচ্ছে। দোতলা বিশিষ্ট রাজবাড়ির সামনের অংশটুকু দেখুন, কত সুন্দর তার কারুকাজ। আর এটাই হলো সেই বিশাল আকারের ব্যালকনি। এমন ব্যালকনি দুই পাশেই দেখা মিলে। আমরা এখন যাচ্ছি আরেক পাশে, সেটার মধ্যেও বিশাল বড় একটি ব্যালকনি আছে, এবং সে পাশেও দেখা যায় অনেক বড় বড় দুটো রুম আছে। হয়তো এই রুম থেকে একটা সময় রাজারা তাদের কাজকর্ম করতেন। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ আসে দেখার জন্য। আমরাও দেখতে আসছি, এবং কি আপনাদেরকে দেখাতে এসেছি। এখানকার দোতলায় যে রুমগুলো আছে সেই রুমগুলোর মধ্যে তখনকার ব্যবহারের অনেক জিনিসই রাখা আছে, যেগুলো বর্তমানে জাদুঘরের মতো করে রাখা হয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যেহেতু সেখানে ছবি তোলা নিষেধ, তাই আমরা সব মিলিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। আর এখানে রাখা আছে তাদের সময় ব্যবহার করা অনেকগুলো বড় বড় সিন্দুক। এই সিন্দুকগুলো বানানো হয়েছিল 1700 কিংবা 1800 খ্রিস্টাব্দের দিকে। এখনো কত সুন্দরভাবে তারা দাঁড়িয়ে আছে, কত সুন্দর রাজকীয় ডিজাইন দিয়ে তারা এই সিন্দুকগুলো তখন বানিয়েছিল। এখানে অনেকগুলো সিন্দুকই দেখা যায়, যার মধ্যে আবার দেখা গিয়েছে যে তখনকার আমলের তালাও দেখা গিয়েছে। এইদিকে আরো একটি সিন্দুক দেখুন, তখনকার সময়ে তাদের চিন্তা ভাবনা কত আধুনিক ছিল। সিন্দুকটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য লাগানো হয়েছে কত সুন্দর চাকা। আজকে সেই জমিদাররা নেই, কিন্তু রয়ে গেছে তাদের ব্যবহার করা সকল আসবাবপত্র। এভাবেই হয়তো যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় থেকে যাবে তাদের নাম। এখানে দেখা যাচ্ছে তখনকার সময়ে বাংলাদেশে তৈরি হওয়া অনেক সুন্দর সুন্দর ভবনের স্থিরচিত্র। আসলে তখনকার আমলের তৈরি হওয়া এমন নান্দনিক ডিজাইনের স্থাপনা বর্তমানে হয়তো আমরা চিন্তাই করতে পারি না। তাই তো আমরা সকলেই ছুটে যাই এই স্থাপনাগুলো দেখার জন্য। দর্শক, এই জায়গাটার মধ্যে আছে বাংলাদেশের এমন যত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর পিকচারটা এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা আসলে এগুলো দেখতে পারবেন। এদিকটায় কিছু পুরনো ভবন আছে, যেগুলো একদমই এখন ধ্বংসের মতো অবস্থা। আর এই সাইডটার মধ্যে অনেকগুলো ভবন যেগুলো ধ্বংস হয়ে গেছে অনেকটা। আর কারুকাজগুলো দেখুন, মানে যেই কারুকাজ তারা তখন করেছে, অসাধারণ কারুকাজ করেছে। প্রত্যেকটা ইটেই তেমন কারুকাজ করা আছে। আর পিলারগুলোর উপরে যে কারুকাজ, ওই যে দেখুন কত সুন্দর কারুকাজ, সেগুলোর মধ্যেও তারা করেছে। প্রত্যেকটা পিলারের মধ্যেই এমন কারুকাজ করা আছে।
যে দেখুন একদমই পুরো ভেঙে গিয়েছে ওই সাইডটা, তাই দেখতে পাচ্ছি আমরা। অনেকটা ভেঙে গিয়েছে ভেতরগুলো, আমরা দিকে যাচ্ছি। এটি হলো এই মহলের দ্বিতীয় তলায় উঠা এবং নামার জন্য সিঁড়ি, আর এই সিঁড়িগুলো করা হয়েছে অনেকটা কাঠের উপরে। পাশের যে রেলিংগুলো করা হয়েছে স্টিল দিয়ে। সিঁড়ি বেয়ে উঠা নামার সময় দেখা মিলে এত মোটা মোটা অনেক বিশাল বড় বড় পিলার, এক একটা পিলার অনেক মোটা। এখানে ভিডিওতে অনেক ছোট দেখা গেল, এটা অনেক বিশাল টাইপের অনেক মোটা পিলার, যা কিনা এই পিলারগুলোর কারণে বিল্ডিং এর সৌন্দর্যটা আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিল্ডিং এর সামনে বিশাল বড় একটি মাঠ, জমিদারদের সাথে হয়তো একটা সময় দেখা করার জন্য কত মানুষ এখানে দাঁড়িয়ে থাকতেন। এটি মনে হয় বিল্ডিং এর ভেতর সাইডে প্রবেশ করার জন্য মূল দরওয়াজা। হয়তো একটা সময় জমিদার, রাজা বা রানী এই পথ দিয়ে কতই না হেঁটেছেন। আজ তারা নেই, আজ তারা ইতিহাস হয়ে আছে। এখানে অনেকগুলো গর্তের মতো আছে, যা ভেতরে দেখা যাচ্ছে। তারপর আমরা এই দিকটায় গিয়ে দেখি কি অবস্থা। পুরনো সেই বাড়ি। আমরা এই মুহূর্তে রাজবাড়ি এবং রানীমহলের মাঝের অংশটুকুর মধ্যে আছি। এই অংশটুকুর মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে গার্ডেনের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকারের দ্বিতীয় তলা বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। আর রাজবাড়ির এই অংশটুকু নাকি তখনকার তাদের জেলখানা হিসাবে ব্যবহার করা হতো। খাজনা আদায়ে বিলম্ব হলে প্রজাদেরকে এখানে এনেই নাকি বন্দী করে রাখা হতো। এই অংশটুকু তেমনি জেলখানার মতোই দেখা গিয়েছে। এই জেলখানাটি মূলত জমিদারদের নিজস্ব নিয়ন্ত্রণে পরিচালিত হতো এবং এখানকার বন্দীদের উপর তাদের বিচার ও শাস্তি কার্যকর রক্ষার ক্ষমতাও তাদের ছিল। এখানেও দেখা যাচ্ছে পুরনো সিন্দুক। এই হলো সেই পুরনো সিন্দুক, এখানেও রাখা আছে দুটো, যেগুলো অনেকটা ভেঙে গিয়েছে তাই এদিকে রাখা। এই সাইডগুলোর মধ্যে কাজ দেখুন, তখনকার কাজ কত সাধারণভাবে তারা কাজ করেছেন। এটা হলো বাড়ির পেছন সাইডটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এটা বাড়ির পেছন সাইডটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি। পেছন সাইডে এমনভাবে খুব সুন্দর করে সাজানো আছে। আর এগুলো হলো সেই দেওয়াল। এই পাশের যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা রাজবাড়ির সাথে ঘেঁষে আরেকটি ভবনের এ পাশে চলে এসেছে। আমরা দেখি এই ভেতরে ঢুকে দেখি কি অবস্থা। একটু ভেতরে প্রবেশ করলে দেখা মিলে অনেকগুলো ভাঙা ভবন, যা বর্তমান এই অবস্থার মধ্যেই আছে। কত পুরনো ভবন ভেঙে গিয়েও দাঁড়িয়ে আছে এখনো আগের মতোই। এটি হলো রানীমহলের পাশ ঘেঁষে সবচাইতে ছোট মন্দির, যার নাম ছোট আর্নিক মন্দির। কথিত আছে রানী সবসময় এই মন্দিরেই নাকি বেশি পুজো দিয়ে থাকতেন। এই ভবনটা কত সুন্দরভাবে তারা, মানে এত সুন্দর কারুকাজ তখনকার, যে আসলে দেখলে অন্যরকম লাগে। এত সুন্দর কারুকাজ করে তারা ভবনগুলো বানিয়েছে, অসাধারণ এক কথায়। এখানে বসার মতো কিছু বেঞ্চি করে দিয়েছে। আর এপাশে আরেকটি ভবন, সেটাও অনেকটা পরিত্যক্ত মতোই অবস্থা, ভেঙে গিয়েছে। এটি হলো রানীমহলের একটি পাশ, আর আমরা সেই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুকুর পাড়ে। সামনে দেখা যাচ্ছে বিশাল বড় একটি পুকুর, আর এটি হলো পুকুর ঘাটে প্রবেশ করার জন্য একটি দরওয়াজা। কত সুন্দর চারপাশে ঘেরাও দিয়ে তৈরি করা হয়েছে এই পুকুর ঘাটটি। কথিত আছে রানী এখানেই নাকি তার সঙ্গীদেরকে নিয়ে গোসল করতেন। এই জায়গাটির মধ্যে দেওয়াল দিয়ে রাখা এবং কি ঘাট করা, নারী যারা আছেন তারা গোসল করার জন্য এই জায়গাটি তারা করেছেন। যেহেতু বাইরের মানুষ না দেখে, বাইরে কোনো কিছু না আসে, তার জন্যই মনে হচ্ছে এই জায়গাটি তার কারণেই করা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি 4-5টা এরকম দেওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে এই জায়গাটিকে। এটি হলো সেই রানীমহল, এখানেই রানী থাকতেন। কত সুন্দর ডিজাইনে তখন তৈরি করা হয়েছে এই রানীমহলটি। মূল ভবন থেকে রানীমহলটি একটু ভিতরের দিকে হলেও কত বিশাল জায়গা জুড়ে এই রাজবাড়িটি। এটি আরেকটি বাড়ি, বর্তমানে এটিও অনেকটা মানে বন্ধ আছে। একটা সময় হয়তো এটা বিভিন্ন জিনিসের জন্য ব্যবহার করা হতো, হেল্প ডেস্ক বা অফিস কক্ষ এমন কিছুই দেখা যাচ্ছে ভেতরে, যা হয়তো কিছু কারণে ব্যবহার করা হতো, তা বর্তমানে এখনও নেই।
এখন এই অবস্থায় আছে, যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে তাই এখন এই অবস্থার মধ্যেই এটিও আছে। আমরা এই ভবনটির মধ্যে 3টা পাশ দেখতে পাচ্ছি, এটাই হলো মূল গেটের ভবন। এখান দিয়েও পুরনো আরেকটি গেট একদম পুকুর পাড়ে। বাড়ির সামনে যে দিঘিটা, এটাই হলো সেই দিঘি, এবং কি ওই যে বাউন্ডারি করে গোসল করার স্থান হলো এটাই। এমন অনেক বেঞ্চি দেওয়া আছে, আপনারা একটু জিরিয়ে নিতে পারবেন এখানে। এরকম সব জায়গায় এমন বেঞ্চি করা আছে। আর বাড়ির এই সাইডটার মধ্যে আছে হলো সুপারি বাগান, প্রচুর পরিমাণে সুপারি গাছ ভেতরটা মধ্যে। বাড়ির বাহিরে মোটামুটি দেখলাম আমরা অনেকগুলো মন্দির আছে, এবং কি এপাশে বিশাল বড় একটি দিঘিও আছে, যা আমরা আপনাদেরকে দেখাতে পারছি, আমরা নিজেরাও দেখছি। এই বাড়িটি অসাধারণ একটি বাড়ি, 3টা কর্নার আছে বাড়িটির, একটা ব্যালকনি, আর ওটা হলো মূল দরজা ঢোকার জন্য সিঁড়ি করা, আর ওই পাশটার মধ্যে একটি ব্যালকনির মতো। এটা পুরনো আরেকটি বাড়ি, যা বর্তমানে অনেকটা ভেঙে গিয়েছে, আমরা তাই দেখতে পাচ্ছি। রাজবাড়ির সামনের অংশে এমন অনেকগুলো ছোট ছোট বাড়ি ছিল বা আছে, যা তারা হয়তো অতিথিশালা বা থিয়েটার হিসেবে ব্যবহার করে থাকতেন। এই যে দেখুন বাড়িগুলো অনেকটা বর্তমানে ভাঙা, তালা লাগানো আছে বর্তমানে। যেহেতু পুরনো বাড়ি, এখন আর এখানে থাকা যাবে না, তাই এই অবস্থা। আর ওপাশে একটি শহীদ মিনার আছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি জরাজীর্ণ অবস্থায়। এটা হলো পুটিয়া থিয়েটার, যেটাকে বলা হয়, এটা পুটিয়া থিয়েটার। থিয়েটার ভবনটির সামনেই রয়েছে রাজার মূল বাড়ি এবং বিশাল বড় একটি মাঠ, যা বাড়িটির সামনে থেকে খুব সুন্দরভাবেই সকল কিছু দেখা যায়। আর এদিক দিয়ে রানীমহল আর রানীর ঘাটে যাওয়ার জন্য রাস্তা ব্যবস্থা করা আছে। আমরা মূল ভবনের নিচ দিয়েই যাচ্ছি এখন বড় একটি মন্দিরের দিকে। আমরা ঢুকছি আরেকটা পাশে, যার নাম হলো বড় গোবিন্দ মন্দির। এটা হলো বড় গোবিন্দ মন্দির, বিশাল একটি মন্দির। এটা রাধাকৃষ্ণ লীলা। হুম এই দেখেন, এটা বৃন্দাবনের গোটাটাই, হুম এটা বুদ্ধদেব, হুম এই যে গোটাটাই রাধাকৃষ্ণ লীলা। এইদিকে আসুন, এই দেখেন, এটা কুর্ম অবতার, কুর্ম অবতার, কুর্ম অবতার এটা। আর এটা মৎস্য অবতার, আচ্ছা, এটা নৃসিংহ অবতার, এইটা নৃসিংহ অবতার। হ্যাঁ, আর এইটা পাবেন বরাহ অবতারের রূপ। এই যে এটা বুদ্ধদেব, বৌদ্ধদেব। এটা বরাহ অবতারের রূপ, এটা বুদ্ধদেব। আর এটা হলো হাতির লড়াই। এইবার পাবেন হনুমানের যুদ্ধ। এটা হলো হনুমানের হনুমানের যুদ্ধ। যুদ্ধ। এই যে পাক বাহিনীরা এটা খাম করে নষ্ট করে ফেলেছে। এই দেখেন, এই বরাহ অবতার, নৃসিংহ অবতার, আর এটা কুর্ম অবতার। এই দেখেন, আর এই দেখেন রাম যুদ্ধ করতে যাচ্ছে, এই দেখেন খোল করতাল বাজিয়ে। এইটা আমরা 30 বছর থাকি বাবা। হ্যাঁ, আমরা বুঝলে কয়েক কিছু আবদার করে নিয়ে, এটা আমার সস লাগে তো, এই অন্য কিছু না। এই দেখেন, এটা হলো হনুমানের যুদ্ধ। এটা সব কাহিনী। এই দেখেন, এইটাও এটা দিনাজপুর কান্তজির মন্দির। হ্যাঁ। আর এই মন্দির, এইটা আপনার রাজাদের আমলে সোনার বিগ্রহ ছিল। এই জায়গাটা 8 বার পুজো অর্চনা হতো। রাঁধুনি, মাজনি, জোগাড়, কীর্তনিয়া, ঠাকুর, বেগার সব থাকতো এখানে। 41 সালে ভূমিকম্পে এগুলো বিধ্বস্ত হয়ে যায়। দেখেন এগুলা, মানে 41 সালে ভূমিকম্পের টাইমে এই অবস্থা হয়েছে। এটা আর ওটা তুলসী মণ্ডপ। আর ওই পাশে ওটা জগদ্ধাত্রী, এটা তুলসী মণ্ডপ। আর এটা হলো লক্ষ্মী মণ্ডপ। লক্ষ্মী মণ্ডপ। এটা হলো লক্ষ্মী মণ্ডপ। 41 সালে ভূমিকম্পে ভেঙে গিয়েছে। এটা সবগুলো 41 সালে ভূমিকম্পে ভেঙে গেছে। আর এটা হলো তুলসী মণ্ডপ, আর এটা হলো জগদ্ধাত্রী মণ্ডপ।
আর ওইটা পাবেন মৎস্য অবতার, এটা সব মাছের পিঠে তখন যুদ্ধ করতেছে। হ্যাঁ, আর এটা কুর্ম অবতার। আমার বাড়ি এখানেই, আমার পূর্বপুরুষ এখানে চাকরি করছে। হ্যাঁ। আমার দাদু করছে, দাদুর বাপ করছে, হ্যাঁ। এখন আমারও পাঠ পড়ছে, আমারও 30 বছর হলে এখানে থাকি। মন্দিরেই থাকি বাবা, ঝাড় ঝুড় পরিষ্কার, লোকে খাওয়ানো দাওয়ানো, বাজার হাট সব করতে হয় আমার। এখানে আপনারই করতে, মানে এটা টোটাল দায়িত্বের মধ্যে আপনি টোটাল আছেন? দায়িত্ব, হ্যাঁ। আর কয়জন আছে আপনার সাথে? আমরা আছি 6 জন, ওই 3 জন মহিলা হুম। আর 2 জন পুরুষ আর একটা ঠাকুর। এগুলো হলো রাজবাড়ির ভেতরের মন্দির। অনেকটা মন্দির ভেঙে গিয়েছে, জানা যায় ভূমিকম্পে বা যুদ্ধের সময়ে এগুলো অনেকটা ভেঙে গিয়েছে। আরেকটি বিষয় হলো পুঠিয়ার রাজবাড়ির মন্দিরগুলো ভেঙে যাওয়ার সঠিক কোনো কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে এগুলো সাধারণত প্রাকৃতিক দুর্যোগ, অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প বা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা যুদ্ধের কারণেও হতে পারে। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা এই একই আদলের মন্দির, কান্তজি মন্দির, এই মন্দির একই আদলের। তবে এই মন্দিরটার চাইতে ওই মন্দিরটা আয়তনে হাইটে বড়। না, ওইটা দিনাজপুরের কান্তজি মন্দির, ওটা বড়। হ্যাঁ। আর এই মন্দিরটা ছোট। এই মন্দিরটা তৈরি হয়েছে 1616, 408 বছর এই মন্দিরটার বয়স। আর মন্দিরটা স্থাপিত করে ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। এটা রাজশাহী ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে রাজা জমিদার সবচেয়ে বেশি। আপনার রাজশাহী সাহেববাজার আছে, সাহেববাজারের পরে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে, কলেজের ছাত্রবাসটা এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি করেন। তো এবং রাজশাহী প্রপারে দেখবেন পানিখার ঢোপকল আছে, এটাও পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারীর তৈরি। এবং আমাদের এই যে উৎসব বড় দুর্গা পূজা, এই দুর্গা পূজাটা যমুনার এপারে কে করেন? সর্বপ্রথম জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে। উনি রাজা ছিলেন, ওনার নাম কংস রাজা। হ্যাঁ, এই দুর্গা পূজাটা সর্বপ্রথম করেন কংস নারায়ণ রাজা। এই জন্য 19 সালে তাহেরপুরের এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়ে আসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে। এগুলা স্থাপিত করছে? হ্যাঁ, না, এটা তাহেরপুরের কংস রাজা। কংস রাজা। হ্যাঁ। আর ওই পাশে যে কয়েকটা মন্দির আছে আছে, ওই যে সব এই রাজা। হ্যাঁ, সব এই রাজা। হ্যাঁ, এই যে উপরেরটা দেখেন রামায়ণের কাহিনী। দক্ষিণে 10 মাথা রাবণ, উত্তরে রাম, রামের ভক্ত হনুমান, রাবণের ভক্ত রাক্ষস। রাম আর রাবণের যুদ্ধ হয় শ্রীলঙ্কা। মিডিলে সুভদ্রা, বলরাম, জগন্নাথ। উত্তরে মহাভারতের কাহিনী, পঞ্চপাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছে, মহাভারতের কাহিনী সব এখানে হ্যাঁ করা আছে। হ্যাঁ। এখন আমাকে 10টা টাকা বকশিশ। মূল বাড়ির অন্য পাশে রয়েছে একটি পুরনো বাড়ি এবং কি 3টি মন্দির, যার মধ্যে একটি বড় আর্নিক মন্দির, ছোট গোবিন্দ মন্দির এবং কি গোপাল মন্দির। দর্শক, এই আরেকটি পুরনো মন্দির, এখানে আরেকটি মন্দির বিশাল বড়, আর এখানে পুরনো একটি বাড়ির মতোই সেটিও আমরা দেখতে পাচ্ছি। অনেক পুরনো নিদর্শন এটাই। এই পাশটা দেখুন। দর্শক, রাজবাড়ি থেকে একটু পেছন সাইডে এই আরেকটি মন্দির এমন আছে। এরকম অনেকগুলো মন্দিরই এই এলাকার মধ্যে আছে, একে একে আমরা সবই দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পাশেই মোটামুটি এমন মন্দির। এখানে রাজাদের যেই মন্দির ছিল, যারা রাজা ছিলেন তারা এই মন্দিরগুলো বানিয়েছেন, আমরা তাই দেখতে পাচ্ছি। এখানে একটি বাড়িও আমরা দেখতে পাচ্ছি, এটা অনেক পুরনো বাড়ি। এটি হলো গোপাল মন্দির, যা বর্তমানে অনেকটা বন্ধ করেই রাখা হয়েছে। এখানকার সবগুলো মন্দির প্রায় বন্ধ অবস্থায় আছে। এটা কি ছিল আসলে? এটা গোপাল মন্দির, এটা গোপাল মন্দির ছিল। আর এটা হলো ছোট গোবিন্দ, আর এটা হলো বড় আর্নি। বড় আন্নি আর ছোট গোবিন্দ এই পাশেরটা।
এটা হলো বড় আর্নি আর ওটা হলো ছোট গোবিন্দ। তাই আমরা জানতে পারলাম এখানেও দুইটা মন্দির, যেটা আমরা বুঝতে পেরেছি এখানেও দুইটা মন্দির এবং কি তিনটা মন্দির এখানে ছিল। আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখাই, একটি মন্দির এবং কি ওই পাশটা যেটা সেটা হলো সেই রাজার বাড়ি। মাঝখানে একটি পুকুর আছে, এরপরে হলো সেটি হলো রাজার বাড়ি। আর এটার সামনে আছে এমন কিছু পাম গাছ, বিশাল বড় সাইজের পাম গাছ। আর পাশেই আরেকটি পুরনো বাড়িও আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা সেদিকে একটু ঘুরে আসি। এটিও একটি পুরনো বাড়ি, যার বর্তমান অবস্থা হলো এমন ভাঙাচুরা অবস্থার মধ্যেই আছে পুরনো বাড়ি। যেহেতু রাজার বাড়ি তখনকার ইট দিয়ে করা, বর্তমানে এই রাজার বাড়িগুলোর এই অবস্থা। বন্ধুরা, আমরা আরেকটি পুরনো বাড়িতে এসেছি। এটাও বিশাল বড় পুরনো বাড়ি, যার বর্তমানে অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কত বিশাল বাড়ি। যদি এদিক থেকে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন কত বিশাল এরিয়া নিয়ে বাড়ি। তারপরে এই বাড়িটিও সেম একই অবস্থা, অনেক বড় অনেক বিশাল একটি বাড়ি, যা বর্তমানে টোটালটাই অনেকটা ভেঙে গিয়েছে। এই বাড়িটিরও খুবই খারাপ অবস্থা। এগুলোকে যদি আবার নতুন করে আসলে একটু যদি ঠিকঠাক করে নেওয়া হতো তাহলে মনে হয় অনেক ভালো হতো। অনেকটা ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি একদম পুরো অন্যরকম। এই যে দেখুন ছাদের অবস্থা, যার বাড়ি সে না থাকলে যা হয় আর কি তাই হয়েছে বর্তমানে। এ হলো গেট, হয়তো তখনকারই এই গেটগুলো। বাড়ির প্রত্যেকটা বাড়ির ছাদের অংশই এখন একদমই জরাজীর্ণ অবস্থা। আর পিলারগুলো দেখুন এখনও কত স্ট্রং পিলারগুলো, অনেকটা ভেঙে যাওয়ার পরেও এখনও দাঁড়িয়ে আছে এই পিলারগুলো। আছি আরেকটি পুরনো বাড়িতে, সেই বাড়িটিও আপনাদেরকে দেখালাম, পুটিয়া রাজবাড়ি। তার ইতিহাস মোটামুটি আমরা সকলেই জানি, তারপরও আবার একটু সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম। এই যে দেখুন একদমই পুরো অন্যরকম হয়ে গেছে ভেঙে। এটা হলো এই বাড়িটির গেট এবং কি বাড়ি ঢোকার মতো অবস্থা এটাই। আর বাড়িগুলোর দেওয়াল একদম ভেঙে অন্যরকম হয়ে গিয়েছে। তখনকার কাঠ এখনও দেখুন কত শক্তভাবে সেই কাঠগুলো দাঁড়িয়ে আছে এই গেটটির মধ্যে। ওই হলো রাজবাড়ি, আর একটি পুকুর এবং কি এখানে আছে দু তিনটা মন্দির। আর এখানে আরেকটি পুরনো বাড়ি। লোকমুখে শোনা যায় বাড়িটির পেছনের এই মন্দিরটির নামেই নাকি রাজবাড়ির নামকরণ করা হয়েছে। আর এটাই হলো রাজবাড়ির বন্দিশালার যেই পাশ সেই পাশ, এটা একদম রাস্তার পাশেই অবস্থিত। সামনের যে মন্দিরটি দেখতে পাচ্ছি তার নাম হলো দোল মন্দির। পুঠিয়া বাজারের মধ্যেই এই মন্দিরটি অবস্থিত। বর্গাকারে নির্মিত চারতলা বিশিষ্ট এই মন্দিরটি একটি সুদৃশ্য ইমারত। মন্দিরের চতুর্থ তলার উপরে আছে গম্বুজ আকৃতির ছাদ। পুঠিয়ার পাঁচানী জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায় 1778 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন এবং পুঠিয়া বাজারের মধ্যেও এমন ছোট ছোট অনেক ইমারত দেখা যায়। পুঠিয়া বাজারে অবস্থিত পুঠিয়ার রাজবাড়ির সবচাইতে বড় শিব মন্দির। এটি হলো এশিয়ার অন্যতম বৃহৎ শিব মন্দির। এই মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর মন্দির, যা 1823 থেকে 1830 সালের মধ্যে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মিত হয়। এটি পুঠিয়ার রাজবাড়ি চত্বরের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর বিকল্প নাম হলো ভুবনেশ্বর মন্দির। মন্দিরটি একটি 14.30 মিটার উঁচু মঞ্চের উপর নির্মিত এবং এর মূল চূড়া ও 4টি ছোট চূড়া রয়েছে।
এটি হলো পুঠিয়া রাজবাড়ির রথ মন্দির, যা স্থানীয়ভাবে জগন্নাথ মন্দির নামেও পরিচিত। এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি 1823 সালে নির্মিত হয় এবং 1830 সালের ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মন্দিরটি বড় শিব মন্দিরের পূর্ব দিকে এবং শিবসাগর নামে পরিচিত একটি বড় পুকুরের উত্তর দিকে অবস্থিত। এর উত্তর ও পূর্ব দিকে দুটি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত এবং এখানে কোনো পূজা অর্চনা হয় না। এই পদ্ধতি পাশা এই পাথরের কষ্টি পাথর কিন্তু বুঝতে পারছি সেই মূল্যবান পাথর। এই মন্দিরটির নাম পুঠিয়া বড় শিব মন্দির, ভুবনেশ্বর শিব মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত। এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানির মহারানী ভুবনময়ী দেবী। তৎকালীন 3 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল নির্মাণ করতে। এখনও 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে, সকাল সন্ধ্যায়। বাৎসরিক অনুষ্ঠান 2টি হয়, শ্রাবণ মাসের শেষ সোমবার, ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে হাজার হাজার ভক্তদের ঢল নামে। এমনকি ইন্ডিয়া থেকে পর্যন্ত ভক্তরা এসে থাকে। বর্তমানে গণ অপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1975 সালে এগুলি অ্যাকোয়ার করেন। বর্তমানে আমার পেছনে আরেকটি মন্দির দেখা যাচ্ছে, এটি জগন্নাথ দেবের রথ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটিও 1823 খ্রিস্টাব্দে নির্মিত। একসময় পুঠিয়া পাচানি বড় গোবিন্দ মন্দিরে রথ এসে রথে করে রাধাকৃষ্ণকে নামায়, ভিতরে ভোগরাগ হতো। রাধা গোবিন্দর ভোগরাগ 9 দিন থাকতেন। 9 দিন পর উল্টো রথের দিন এখান থেকে নিয়ে আবার গোবিন্দ মন্দিরে স্থাপন করা হতো আর কি। এটা পাচানি স্টেট, চারানি স্টেট, একানি, 3.5 আনি এইভাবেই বিভক্ত হয়, ভাগ হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো পরীক্ষা, এই পরীক্ষাগুলো চতুর সাইড দিয়ে বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে সেজন্য প্রোটেকশন এই পরীক্ষাগুলো এক একটা মন্দিরের নামেই নামকরণ, যেমন শিবসাগর, গোবিন্দসাগর, গোপাল সাগর, শ্যামসাগর এইভাবেই পরিচিতি লাভ করেছেন। পুঠিয়া বাজারের মধ্যে 4 তলা বিশিষ্ট যে মন্দিরটি আমরা দেখতে পাবো সেই মন্দিরের নাম দোল মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 1616 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। একসময় রাজারা এখানে দোলযাত্রা অর্থাৎ রাধাকৃষ্ণকে দোল দিত, সবাই হোলি খেলতেন, রং খেলতেন। বর্তমানে সেই টেম্পলে পুজো অর্চনা হয় না। আমরা চলে যাব পুঠিয়া পাচানি রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। বর্তমানে সেটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে। পেছন সাইডে রাজবাড়ির পূর্ব সাইডে আমরা দেখতে পাবো পঞ্চরত্ন গোবিন্দ মন্দির। এই মন্দিরটি খুবই অদ্ভুত চমৎকার কারুকার্য, টেরাকোটায় অলঙ্কৃত ইট, পোড়ামাটির, রামায়ণ মহাভারতের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা, বৃন্দাবন লীলা, বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে সাজানো হয়েছে। কান্তজির আদলেই করা এই মন্দিরটি 1812 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এটি অদ্ভুত। এখানে 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে এবং রথের সময়, রথযাত্রার সময় 1 মাস ব্যাপী মেলা হয়। আমরা দেখতে পাবো গোবিন্দ মন্দিরের দক্ষিণ সাইডে জগদ্ধাত্রী মন্দির এবং দুর্গা মন্দির, এইগুলোও কিন্তু 1971 সালে ধ্বংস হয়ে গেছে। আর বর্তমানে তুলসী বেদী, রানীমা যেখানে প্রদীপ বাতি জ্বালাতেন, তুলসী বেদীটা এখনও দেখতে পাবেন আপনারা গেলে। এই তুলসী বেদীটা রয়ে গেছে। তুলসী বেদীর পাশে আরেকটি মন্দির, লক্ষ্মী মন্দির। এই লক্ষ্মী মন্দিরের কিছুটা আমরা দেখতে পাবো একেবারেই নষ্ট হয়ে গেছে, এটাও 1971 সালে। পেছন সাইডে আমরা দেখতে পাবো রানীমহল, রানীমা যেখানে স্নান করতেন, এবং এই কক্ষটি এখনও রয়ে গেছেন এবং চতুর সাইড দিয়ে ঘেরা, বহিরাগত কেউ যেন না দেখতে পায় সেজন্যই এই রানীমার এখানে 2টি সিট আছে বসার। চৈত্র মাসের দিকে পানিটা শুকালে এই সিট 2টা দেখা যায়। রানীমা ওখানে বসে থেকে গোসল করতেন এবং তার সখীরা, অষ্টসখীরা থাকতেন কিন্তু তার সাথে। আর পেছন সাইডে রানীমহল। আরেকটি মন্দির দেখব আমরা, এটা পুঠিয়া পাচানি রানীমহলের সাথেই বাংলা কুড়োঘরের স্টাইলে দোতলা মন্দির, এটাকে বলা হয় আন্নিক মন্দির। আন্নিক মন্দির নামে পরিচিত। এই মন্দিরটিও একই সময় করা, 1812 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। সবচাইতে স্মল টেরাকোটা এই মন্দিরটাই আছে। বিভিন্ন দেবদেবী, রামায়ণ হিস্ট্রি, রামরাবণের যুদ্ধ হচ্ছে এই ছোট টেরাকোটায় অলঙ্কৃত ইট, পোড়ামাটির। তারপরে আমরা চলে যাব পুঠিয়া চারানি রাজপ্রাসাদ। চারানি রাজপ্রাসাদটি, এখানে 3টি মন্দির আছে, ছোট গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, বড় আন্নিক মন্দির। এই মন্দিরগুলো 1823 খ্রিস্টাব্দে নির্মিত, কিন্তু বর্তমানে সেখানে পূজা অর্চনা হয় না। রাজারা
1947-এর আগেই যখন দেশ ভাগ হয়ে গেলেন, রাজাপ্রথা উঠে গেলেন, তখনই ওনারা দেশ ত্যাগ করলেন। পুঠিয়া পাঁচানী রাজা, বড় রাজার নাম ছিল রাজা দর্পনারায়ণ, রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, মহারানী ভবনময়ী দেবী, মহারানী শরৎসুন্দরী দেবী, মহারানী হেমন্ত কুমারী দেবী। হ্যাঁ, বর্তমানে তাদের বংশধর এখনও রয়ে গেছেন। তারা কলকাতায় এবং আমেরিকায় থাকেন। উদয় ভদরী, সঞ্জয় কুমার, গীতা দেবী, পান্না দেবী, রেণু দেবী, ওনারা ল্যান্স রোড কলকাতায় এখনও এখানে আসছিলেন, 2-3 বার এখানে আসছিলেন পুঠিয়াতে। তে ধন্যবাদ, আবারও আসবেন আপনারা। খুব চমৎকার জায়গা পুঠিয়া, খুব ভালো লাগবে। এখানে বিদেশি পর্যটকের প্রতিদিনই ঢল নামে, এমনকি নভেম্বর ডিসেম্বরে প্রতিদিন, মানে এরা গ্রুপকে গ্রুপ ফরেনাররা এখানে আসে। খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, আসুন আপনারা। আমি লিটন দাস, অ্যাটেন্ডেন্টস প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পুঠিয়া মন্দির, পুঠিয়া, রাজশাহী। মন্দিরের উত্তর পাশে অবস্থিত দিঘিতে নামার জন্য বাঁধানো ঘাট রয়েছে। পুরো ঘাটটি কত মোটা ইটের দেওয়াল দিয়ে তৈরি করা তা দেখা যাচ্ছে, এবং এখানে নারী পুরুষ আলাদাভাবে উঠানামার জন্য দুই পাশেই সিঁড়ি রয়েছে। কত বিশাল শান বাঁধানো ঘাট তাই দেখা যাচ্ছে। রাজবাড়ির চতুর্পাশে এমন বিশাল বড় বড় দিঘি রয়েছে, আর সেই দিঘিগুলোর বিভিন্ন নামও রয়েছে। পুঠিয়া রাজবাড়ির অন্দরমহলের গল্প আর বিশাল শিব মন্দিরের নীরব সাক্ষী। ইতিহাসের প্রতিটি ইঁটে লুকিয়ে আছে রাজবংশের গৌরব আর সময়ের সাথে মিশে যাওয়া কত অজানা উপকথা। এই প্রাচীর ইটগুলো হয়তো কথা বলতে পারে না, কিন্তু এদের প্রতিটি খাঁজে লুকিয়ে আছে সময়ের দীর্ঘশ্বাস। বিদায় জানানোর আগে আরেকবার অনুভব করুন সেই ইতিহাসের ছোঁয়া, যা এখনো জীবন্ত পুঠিয়ার বাতাসে। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।